আজ গ্রুপ 16-এ পি ব্লকের খুব ছোট দুটো রাসায়নিক ধর্ম সম্পর্কে আমরা দেখে নেব। এই দুটো ধর্মই রাসায়নিক ধর্ম হিসাবে গ্রুপ 16-এর শেষ। 1 নম্বর হ্যালাইড গঠন, 2 নম্বর অক্সাইড গঠন। এখন হ্যালাইড গঠন বা অক্সাইড গঠন এই দুটো অংশ থেকেই কোশ্চেন প্রচুর আসে, তাই জন্য আমাদের এই জিনিসগুলো ভালো করে বুঝে নিতে হবে। তো প্রথমে আসছি হ্যালাইড গঠন। গ্রুপ 16 এলিমেন্টগুলোর ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি হ্যালোজেনের পরেই, যেমন অক্সিজেন তীব্র ইলেকট্রোনেগেটিভ ফ্লোরিনের পরেই। তার জন্য এরা যে হ্যালাইডগুলো গঠন করে সেই হ্যালাইডগুলোর সমযোজী ধর্মটা বেশি, কারণ এদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যটা অনেক কম। এই জন্যেই এরা সমযোজী টাইপের হ্যালাইডই গঠন করে এবং এদের 4 রকমের হ্যালাইড গঠিত হয়: মোনোহ্যালাইড, ডাইহ্যালাইড, টেট্রাহ্যালাইড আর হেক্সাহ্যালাইড। তো প্রথমে আসি মোনোহ্যালাইডে। সাধারণত এরা যে মোনোহ্যালাইড গঠন করে সেই মোনোহ্যালাইডগুলো অতটা স্থায়ী হয় না। সালফার, সেলেনিয়াম আর টেলুরিয়াম, সালফার, সেলেনিয়াম আর টেলুরিয়াম, এই 3টে মৌল মোনোহ্যালাইড গঠন করে এবং মোনোহ্যালাইডগুলো ডাইমার কন্ডিশনে থাকে। যেমন সালফার যদি মোনোহ্যালাইড গঠন করে সংকেত হওয়া উচিত HCl, বাট HClটা অস্থায়ী, তৈরি হয় H2Cl2। এবং সালফার মনোক্লোরাইডটা খুব গুরুত্বপূর্ণ একটা যৌগ, কোনো একটা ক্লোরিনেটিং এজেন্ট বলে এটাকে, কোনো একটা যৌগের সাথে ক্লোরিন যোগ করার জন্য সালফার মনোক্লোরাইড খুব কাজে লাগে। এছাড়া এই মোনোহ্যালাইডগুলোর মধ্যে যেহেতু এদের অক্সিডেশন নাম্বার +1 হয়, তার জন্যে এরা ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন মানে শত জারণ বিজারণ বিক্রিয়াতে খুব দ্রুত অংশগ্রহণ করে, টেন্ডেন্সিটা অনেক বেশি। আর এই হ্যালাইডগুলোর যেহেতু সালফারের বা অন্য মৌলগুলোর ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে, তার জন্য এদের আর্দ্র বিশ্লেষণের প্রবণতাটা খুব বেশি। এবং আর্দ্র বিশ্লেষণের যদি ট্রেন্ডটা আমরা দেখি তাহলে বলতে পারবো সালফারের হ্যালাইডটা, মোনোহ্যালাইডটা খুব দ্রুত আর্দ্র বিশ্লিষ্ট হয় এবং এই আর্দ্র বিশ্লেষণের প্রবণতা সালফার থেকে টেলুরিয়ামের দিকে ক্রমশ কমতে থাকে। Sc2Cl2, Ac2Cl2 গ্রেটার দ্যান Te2Cl2, এটা হচ্ছে Te2Cl2, এটা হচ্ছে মোনোহ্যালাইডগুলোর আর্দ্র বিশ্লেষণের প্রবণতার ক্রম। এটা হলো মোনোহ্যালাইড। এবার ডাইহ্যালাইড। এই মৌলগুলো যে ডাইহ্যালাইড গঠন করে সেই ডাইহ্যালাইডের সংকেত হচ্ছে S, সালফারের ক্ষেত্রে SCl2, এই জাতীয় ডাইহ্যালাইড গঠন করে। ডাইহ্যালাইডগুলো গঠন করার জন্য এদের শেষ কক্ষে এস আর পি উপকক্ষে, যে পি উপকক্ষে আছে, যে পি উপকক্ষে 1 2 3 4 যে দুটো আনপেয়ার্ড ইলেকট্রন আছে, সেই দুটো আনপেয়ার্ড ইলেকট্রন দিয়ে এরা বন্ধন করে পি উপকক্ষের। আর তাই ডাইহ্যালাইডের কেন্দ্রীয় পরমাণু হাইব্রিডাইজেশন হয়। নেক্সট ডাইহ্যালাইড সেন্ট্রাল এলিমেন্ট, মানে মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস হচ্ছে NH2 NP4, এটা আমরা জানি। ডাইহ্যালাইড গঠন করার জন্য এরা এদের পি উপকক্ষের যে শেষ দুটো ইলেকট্রন, সেই দুটো আনপেয়ার ইলেকট্রনের সাহায্যে হ্যালোজেনের সাথে বন্ড করে। ফর এক্সাম্পল HCl2, দুটো লোন ইলেকট্রন দিয়ে এরা সিঙ্গেল বন্ড করে এবং দুটো নিঃসঙ্গ ইলেকট্রন জোট থাকার জন্য তাহলে বলতে পারি এদের লোন পেয়ারটা হচ্ছে নাম্বার অফ লোন পেয়ার দুটো, নাম্বার অফ বন্ড পেয়ার দুটো। এই জন্য সংকরায়ন হাইব্রিডাইজেশন হচ্ছে sp3, আর স্ট্রাকচারটা হচ্ছে অ্যাঙ্গুলার মানে কৌণিক স্ট্রাকচার। অর্থাৎ এখানে যদি সালফার হয় ক্লোরিন আর দুটো লোন পেয়ার আলাদা করে দুই দিকে থাকে, এই অ্যাঙ্গুলার স্ট্রাকচারটা গঠন করে ডাইহ্যালাইডের ক্ষেত্রে। আসি টেট্রাহ্যালাইড। টেট্রাহ্যালাইডের ক্ষেত্রে কি হয়, NP কক্ষে যে ইলেকট্রন পেয়ারটা আছে সেখান থেকে একটা ইলেকট্রন আনপেয়ার্ড হয়ে ডি অরবিটালে চলে যায়। ফলে উই হ্যাভ 1 2 3 4 চারটে আনপেয়ার্ড ইলেকট্রন। এই চারটে আনপেয়ার্ড ইলেকট্রন দিয়ে চারটে হ্যালোজেনের সাথে বন্ড করে টেট্রাহ্যালাইড গঠন করে। ফর এক্সাম্পল SF4 টেট্রাহ্যালাইড গঠন করলো। এখন এই টেট্রাহ্যালাইড গঠনের ক্ষেত্রে তাহলে হাইব্রিডাইজেশন কী হবে, sp3d, তাহলে সংকরায়ন হচ্ছে sp3d। আকারটা sp3d অনুযায়ী হলে আকারটা হওয়া উচিত ছিল ট্রাইগোনাল বাইপিরামিডাল, কিন্তু যেহেতু একটা লোন পেয়ার আছে তার জন্য আকারটাকে আমরা বলি সিস স্ট্রাকচার, মানে সালফার মিডলে একটা লোন পেয়ার একদিকে, ইকুয়েটোরিয়াল পজিশনে দুটো ফ্লোরিন আর অ্যাক্সিয়াল পজিশনে দুটো ফ্লোরিন। এটা হচ্ছে সিস স্ট্রাকচারের একটা গঠন। এটা হচ্ছে টেট্রাহ্যালাইড। নেক্সট
হেক্সাহ্যালাইডের ক্ষেত্রে কি হয়, যেরকম এনপি অরবিটাল থেকে একটা ইলেকট্রন ডিতে যায়, সেরকম এনএস অরবিটাল থেকে আরেকটা ইলেকট্রন ডিতে যায়। উই হ্যাভ 6 আনপেয়ার ইলেকট্রন। এই 6টা আনপেয়ার ইলেকট্রন দিয়ে 6টা হ্যালোজেনের সাথে বন্ড ফর্মেশন হয়। ফর এক্সাম্পল SF6। হাইব্রিডাইজেশন তাহলে কী হবে, sp3d2, তো সংকরায়ন হলো sp3d2। sp3d2 সংকরায়ন হওয়ার জন্য এর গঠনটা হচ্ছে অক্টাহেড্রাল বা অষ্টতলক, অষ্টতলক আকার, এবং একটা রেগুলার স্ট্রাকচার এটার মধ্যে দেখা যায়। এটা হচ্ছে অল অ্যাবাউট হেক্সাহ্যালাইড। আমাদের একটা কথা মনে রাখতে হবে যে এই মৌলগুলোর চারপাশে যখন হ্যালোজেনগুলো অ্যাটাচড হয়ে থাকে, হ্যালোজেনদের নিজস্ব একটা ভলিউম আছে। এখন সালফার বা সেলেনিয়াম বা টেলুরিয়ামের চারপাশে 6টা ক্লোরিন, ব্রোমিন বা আয়োডিন অ্যাকোমোডেট করতে পারে না, মানে থাকতে পারে না। তার কারণ হচ্ছে জায়গাটা কম। এই জন্য কী হয়, দেখা যায় হেক্সাহ্যালাইডের ক্ষেত্রে একমাত্র ফ্লোরাইড গঠনের প্রবণতাটাই আছে এদের। এরা হেক্সা ফ্লোরাইড গঠন করে, কিন্তু হেক্সা ক্লোরাইড, হেক্সা ব্রোমাইড বা হেক্সা আয়োডাইড গঠিত হয় না। এটা আমাদের মনে রাখতে হবে। এবারে আসছি, এই সমস্ত যে হ্যালাইডসগুলো বললাম, এই হ্যালাইডসগুলোর নিজস্ব কিছু কিছু ধর্ম। যেরকম প্রথম ধর্মটা বলবো এদের মেল্টিং বয়েলিং পয়েন্টে। টেট্রাহ্যালাইডের ক্ষেত্রে সালফার থেকে টেলুরিয়াম পর্যন্ত মেল্টিং বয়েলিং পয়েন্ট ইনক্রিজ করে। দেখা যায় সালফার SF4 একটা গ্যাসিয়াস ইন নেচার, মানে গ্যাসীয়, ওয়ারাজ ACF4 সে হচ্ছে লিকুইড, আর TF4 টেলুরিয়াম টেট্রাফ্লোরাইড সেটা হচ্ছে সলিড। মানে যত সালফার থেকে টেলুরিয়ামের দিকে যাব তত মলিকুলার ওয়েট বেড়ে যাওয়ার জন্য এদের গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক দুটোই আস্তে আস্তে বাড়তে শুরু করে। এছাড়া নেক্সট বলতে পারি থার্মাল স্টেবিলিটি, তাপীয় স্থায়িত্ব। তাপীয় স্থায়িত্বর ক্ষেত্রে দেখা যায় একই রকমভাবে, যেহেতু সালফারের সাথে ফ্লোরিনের বন্ড লেন্থটা অনেক ছোট, তাই বন্ড স্ট্রেংথটা অনেক বেশি। এই জন্য থার্মাল স্টেবিলিটি যদি হেক্সাহ্যালাইডের ক্ষেত্রে দেখি ঠিক সেম টাইপ, সালফার হেক্সাফ্লোরাইডের থার্মাল স্টেবিলিটি অনেক বেশি, অন্যদিকে টেলুরিয়াম হেক্সাফ্লোরাইডের থার্মাল স্টেবিলিটি অনেকটা কম। এবং নেক্সট যে ধর্মটা বলছি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্ম, সেটা হচ্ছে টেন্ডেন্সি টু হাইড্রোলাইসিস। মানে কে দ্রুত হাইড্রোলাইজড হতে পারে, সহজে আর্দ্র বিশ্লিষ্ট হতে পারে। সেক্ষেত্রে কিন্তু সালফার হেক্সাফ্লোরাইড অত দ্রুত হাইড্রোলাইজড হয় না। তার কারণ সালফারের চারপাশে 6টা হাইলি ইলেকট্রোনেগেটিভ ফ্লোরিন, এবং হাইড্রোলাইজড হওয়ার জন্য ভ্যাকেন্ট ডি অরবিটাল দরকার, যেটা সালফারের আছে। কিন্তু যেহেতু ফ্লোরিন তার চারপাশে একটা ইলেকট্রন ক্লাউড তৈরি করে আছে, তাই তার ডি অরবিটালটা অত বেশি অ্যাভেলেবেল নয়, সহজে পায় না। অন্যদিকে যদি আমরা টেলুরিয়ামের দিকে চলে যাই, টেলুরিয়ামের আকারটা অনেক বড়, ফলে স্পেসটা বেশি হওয়ার জন্য ডি অরবিটাল সহজে অ্যাভেলেবেল হয়ে যায়, তার জন্য টেলুরিয়াম সহজে হাইড্রোলাইজড হয়। তাহলে অর্ডার অফ হাইড্রোলাইসিস হবে SF6, তার প্রবণতা সবথেকে কম, তারপর ACF6, সেলেনিয়াম হেক্সাফ্লোরাইড, তারপর টেলুরিয়াম হেক্সাফ্লোরাইড। এই ধর্মগুলো থেকে অর্ডারগুলো নিয়ে অনেক প্রশ্ন দেয়, সেই প্রশ্নগুলো আমাদের একটু দেখে রাখতে হবে। এবং লাস্ট কথাটা হচ্ছে আয়নিক ক্যারেক্টার। একই রকমভাবে আয়নিক ক্যারেক্টার যদি আমরা দেখতে যাই, অলওয়েজ আয়নিক ক্যারেক্টার সালফারের থেকে টেলুরিয়ামের দিকে বেড়ে যাবে। এবং যদি হ্যালোজেনের রেসপেক্টে আয়নিক ক্যারেক্টার দেখি, তখন দেখা যায় আয়োডাইডদের আয়নিক ক্যারেক্টার বেশি হয়। যেমন টেলুরিয়ামের যে হ্যালাইডসগুলো আছে, TeF4 টেলুরিয়াম টেট্রাফ্লোরাইড, এর কোভ্যালেন্ট ক্যারেক্টারটা অনেক বেশি। এর থেকে TCl4 কোভ্যালেন্ট ক্যারেক্টার কমে, মানে আয়নিক ক্যারেক্টারটা বাড়ে। TeBr4 এর আয়নিক ক্যারেক্টার আরও বেশি, কারণ বন্ড স্টেবিলিটি অনেকটা কম, বন্ড লেন্থ বেড়ে যাওয়ার জন্য। তার থেকে আরও বেশি হচ্ছে TeI4। TeI4টা হচ্ছে পিওরলি আয়নিক। এটা হচ্ছে অল অ্যাবাউট হ্যালাইডস অফ গ্রুপ 16 এলিমেন্টস। এবার নেক্সট প্রপার্টি, ফর্মেশন অফ অক্সাইড গঠন। এই গ্রুপেই অক্সিজেন, সুতরাং অক্সিজেন তো কোনো অক্সাইড তৈরি করবে না। অক্সাইড গঠনের জন্য সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম অ্যান্ড পোলোনিয়াম, এরা যে অক্সাইডগুলো তৈরি করে, সেই অক্সাইডগুলোর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ অক্সাইড হচ্ছে ডাইঅক্সাইড। বাট এরা মোনো অক্সাইড গঠন করে, কিন্তু সেই মোনো অক্সাইডের স্টেবিলিটি বা তার অ্যাপ্লিকেশন এবিলিটি অনেক কম, এবং মোনো অক্সাইডগুলো অবশ্যই ডাইমার কন্ডিশনে থাকে। তাই আমরা এখানে ডাইঅক্সাইডের একটা প্রপার্টি এক্সপ্লেন করব। যেমন সালফার যে ডাইঅক্সাইড তৈরি করে, দ্যাট ইজ SO2 সালফার ডাইঅক্সাইড, সেলেনিয়াম SeO2 সেলেনিয়াম ডাইঅক্সাইড, টেলুরিয়াম TeO2 টেলুরিয়াম ডাইঅক্সাইড, ইভেন পোলোনিয়ামও ডাইঅক্সাইড গঠন করে PO2। এই সমস্ত ডাইঅক্সাইডগুলোর ক্যারেক্টার হচ্ছে জেনারেলি অ্যাসিডিক ক্যারেক্টার।
কারণ সালফার নন মেটাল অ্যাসিডিক হয় এবং সেলেনিয়াম, টেলোরিয়াম, পোলোনিয়ামের অক্সাইডগুলোর মধ্যেও কিছুটা অ্যামফোটেরিক নেচার হলেও অ্যাসিডিক প্রপার্টি আছে। এবং এই ডাইঅক্সাইডগুলোর অ্যাসিডিক প্রপার্টিটা সালফার থেকে পোলোনিয়াম পর্যন্ত ডিক্রিজ করতে থাকে, মানে অ্যাসিডিক প্রপার্টিটা সালফার ডাইঅক্সাইডের সব থেকে বেশি। আর ডাইঅক্সাইডগুলোর মধ্যে এদের অক্সিডেশন নাম্বারটা যদি আমরা দেখি সেটা হচ্ছে +4। আমরা জানি এদের অক্সিডেশন নাম্বার -1 থেকে +6 পর্যন্ত সব কটা এলিমেন্টের। দ্যাটস ওয়াই +4 থেকে অক্সিডেশন নাম্বার ইনক্রিজ করে +6 যেতে পারে, আবার ডিক্রিজ করে -1এও যেতে পারে, ইভেন 0তেও আসতে পারে। এই জন্যে এই সমস্ত ডাইঅক্সাইডগুলোর অক্সিডাইজিং প্রপার্টি আর রিডিউসিং প্রপার্টি দুটোই দেখতে পাওয়া যায়। এরা জারক এবং বিজারক উভয় রূপে আচরণ করে। আর লাস্ট এদের ট্রাইঅক্সাইডগুলো অতটা স্টেবল নয় বা স্থায়ী নয়, শুধুমাত্র সালফার ট্রাইঅক্সাইডের মানে একটু স্টেবিলিটি আছে। আর সালফার ট্রাইঅক্সাইডটা গঠন করতে গেলেও আমাকে সালফার ডাইঅক্সাইড প্রয়োজন পড়ে। সালফার ডাইঅক্সাইডকে ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড V2O5 জাতীয় কোনো একটা অনুঘটকের উপস্থিতিতে উইথ এক্সেস অক্সিজেন হিট করতে হয়। প্লাটিনাম অ্যাসবেস্টাস ইউজ করলেও চলে, তখন সালফার ট্রাইঅক্সাইড তৈরি হয়। আর সালফার ট্রাইঅক্সাইড ইটসেলফ হাইলি অ্যাসিডিক। যদি একে জলের মধ্যে ডিজলভ করা হয়, তৈরি করে জানি আমরা H2SO4 সালফিউরিক অ্যাসিড, যেটা স্ট্রং অ্যাসিড একটা। তো বাকিদের ট্রাইঅক্সাইডগুলো অতটা স্টেবল নয়। এটা হচ্ছে অল অ্যাবাউট অক্সাইডস অফ গ্রুপ 16। এবার এই গ্রুপের একটা বিশেষ অংশ আমরা পড়ব, সেটা হচ্ছে বিভিন্ন প্রকার অক্সাইড। যত রকম মৌল আছে পিরিয়ডিক টেবিলে, সমস্ত মৌল যে বিভিন্ন রকমের অক্সাইড গঠন করে, সেই অক্সাইডগুলো সম্পর্কে একটু দেখব। প্রথম কথাটা হচ্ছে যে বিভিন্ন রকমের যে অক্সাইড গঠন করছে, এই অক্সাইডগুলো কেন বিভিন্ন রকমের অক্সাইড হয়। অক্সিজেনের ক্ষেত্রে এর তীব্র ইলেকট্রোনেগেটিভিটি, লোন পেয়ার ডোনেশন এবিলিটি, এই দুটো ধর্ম থাকার জন্যে দেখা যায় অক্সিজেন বিভিন্নভাবে যুক্ত হয়। তার জন্যই বিভিন্ন রকম অক্সাইড গঠন করে। এই 8 রকম অক্সাইড নিয়ে আমরা ছোট্ট আলোচনা করে নেব। প্রথম 4 রকম অক্সাইড আমাদের অনেক ছোটোবেলায় ক্লাস 9-10-এই পড়া হয়ে গেছে। যেমন আম্লিক অক্সাইড, বিভিন্ন রকম অধাতব অক্সাইড যেগুলো জলের সঙ্গে বিক্রিয়াতে অ্যাসিড উৎপন্ন করে, তাদের আম্লিক অক্সাইড বলে আমরা জানি। ফর এক্সাম্পল CO2, SO2, এরা সব কার্বন, সালফার সবই অধাতু, বা SO3ও বলতে পারি। এরা জলের সঙ্গে বিক্রিয়ায় অ্যাসিড গঠন করে, তাই এদের আম্লিক অক্সাইড বলে, সিম্পল। সেকেন্ড, ক্ষারকীয় অক্সাইড বা ক্ষারীয় অক্সাইড। ধাতব অক্সাইডগুলো তীব্র তড়িৎধনাত্মক ধাতুর অক্সাইড, যেমন ক্যালসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড। এগুলো ক্ষারকীয় অক্সাইড, কারণ একই কারণ, জলের সঙ্গে বিক্রিয়ায় ক্ষার উৎপন্ন করে। নাম্বার 3, উভধর্মী অক্সাইড, অ্যামফোটেরিক ইন নেচার। এদের বিশেষ ধর্ম হচ্ছে যেমন জিঙ্ক অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড। এদের ধর্ম কি? এরা অ্যাসিড এবং ক্ষার উভয়রূপী আচরণ করে। যেমন জিঙ্ক অক্সাইডের সাথে যদি আমরা কোনো অ্যাসিডের বিক্রিয়া করি, সাপোজ HCl, বিক্রিয়াতে লবণ আর জল গঠন করে, তার মানে জিঙ্ক অক্সাইড সেক্ষেত্রে একটা বেস। ওয়ারাস যদি জিঙ্ক অক্সাইডের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইডের রিয়াকশন করি, সেখানেও লবণ আর জল গঠন করে। দ্যাটস ওয়াই জিঙ্ক অক্সাইড ইজ অ্যাসিডিক। এই জন্য এদের বলা হয় উভধর্মী অক্সাইড। এগুলো আগে হয়ে গেছে। নেক্সট, প্রশম অক্সাইড, যাদের আম্লিক বা ক্ষারীয় কোনো ধর্মই নেই, যেমন কার্বন মনোক্সাইড, নাইট্রাস অক্সাইড, নাইট্রিক অক্সাইড। এরা প্রশম অক্সাইড, কোনো ধর্মই নেই। এই 4 রকম অক্সাইড ছাড়াও আমাদের মূল যে 4টে অক্সাইড এখানে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই পরের 4টে: পার অক্সাইড, সুপার অক্সাইড, সাব অক্সাইড অ্যান্ড মিক্স অক্সাইড। পার অক্সাইড কি বলছে? যে সমস্ত অক্সাইডে পারক্সো বন্ধন বর্তমান, লাইক দিস, এরকম অক্সিজেন সেখানে সিঙ্গেল বন্ডেড আছে, আর সেখানে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার -1, অক্সিজেনের জেনারেল অক্সিডেশন নাম্বার +2, বাট পারক্সাইডের মধ্যে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার হচ্ছে -1। তাই সেই সমস্ত অক্সাইডগুলোকে আমরা বলবো পার অক্সাইড, যাদের মধ্যে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার হচ্ছে -1। ফর এক্সাম্পল, হাইড্রোজেন পার অক্সাইড, সোডিয়াম পার অক্সাইড। এরা নেক্সট, সুপার অক্সাইড। এটা একটা বিশেষ রকমের অক্সাইড। অক্সিজেন O2, অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেন একটা O2 মলিকিউল গঠন করে, কিন্তু তীব্র ইলেকট্রোনেগেটিভিটির জন্য এই অক্সিজেন অণু একটা ফ্রি ইলেকট্রন গ্রহণ করে সামটাইম O2-1 একটা আয়ন গঠন করতে পারে। এবং O2-1 আয়নের স্থায়িত্ব আমরা মলিকুলার অরবিটাল তত্ত্ব বা আণবিক কক্ষ তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করতে পারি। O2- থাকে। তাই এই O2- অক্সাইড আয়ন, অক্সিজেন নেগেটিভ আয়ন যে অক্সাইডগুলো গঠন করে, তাদের বলে সুপার অক্সাইড। ফর এক্সাম্পল, KO2, পটাশিয়াম সুপার অক্সাইড, RbO2, রুবিডিয়াম সুপার অক্সাইড। এরা হচ্ছে সুপার অক্সাইড। এখানে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার, প্রত্যেকটা অক্সিজেনের অক্সিডেশন নাম্বার হচ্ছে -1/2। এটা একটা ব্যতিক্রম।
এই হলো সুপার অক্সাইড। নেক্সট সাব অক্সাইড। সাব অক্সাইড মানে হচ্ছে যে সমস্ত অক্সাইডগুলোর মধ্যে যোজ্যতা অনুযায়ী অক্সিজেনের পরিমাণ যা থাকা উচিত তার থেকে কম আছে, সেই সমস্ত অক্সাইডগুলোকে বলছি আমরা সাব অক্সাইড। ফর এক্সাম্পল, কার্বনের কার্বন ডাইঅক্সাইড দেখেছি কিন্তু C2O3 কার্বন ফর্ম করে, নাইট্রোজেন নাইট্রাস অক্সাইড ফর্ম করে। এখানে যোজ্যতা অনুযায়ী অক্সিজেনের পরিমাণটা বেশি থাকা উচিত কিন্তু তার থেকে কম আছে, এই জন্য এই জাতীয় অক্সাইডকে বলা হয় সাব অক্সাইড। অ্যান্ড লাস্ট মিক্সড অক্সাইড বা মিশ্র অক্সাইড। মিশ্র অক্সাইডগুলোর ক্ষেত্রে দেখা যায় যে একটা অক্সাইড কিন্তু এটা কেন্দ্রীয় পরমাণুর দুটো যোজ্যতা নিয়ে তৈরি। ফর এক্সাম্পল, ফেরাসোফেরিক অক্সাইড Fe3O4। প্রকৃতপক্ষে ফেরাসোফেরিক অক্সাইডটা দুটো অক্সাইড নিয়ে তৈরি, ফেরাস অক্সাইড FeO আর ফেরিক অক্সাইড Fe2O3। এই অক্সাইডে কেন্দ্রীয় পরমাণু ফেরাসের জারণ সংখ্যা +2 হয় +3 হয়, উভয় জারণ সংখ্যা এর মধ্যে বর্তমান। তাই এই জাতীয় অক্সাইডকে বলা হয় মিক্সড অক্সাইড বা মিশ্র অক্সাইড। জেনারেলি আয়রন, লেড এরা এই মিশ্র অক্সাইড গঠন করে। তো অক্সিজেন যত রকম অক্সাইড গঠন করে প্রত্যেক রকম অক্সাইডের এখানে সংজ্ঞাসহ এক্সাম্পল দিয়ে দেওয়া হলো। এই জায়গা থেকে মেনলি শর্ট কোয়েশ্চেন আসে, ছোটোখাটো MCQ, ছোটোখাটো শূন্যস্থান পূরণ আসতে পারে। আমাদের এক্সাম্পলগুলো এখানে খুব ভালো করে পড়ে নিতে হবে। তো এটা হলো অল অ্যাবাউট ডিফারেন্ট টাইপস অফ অক্সাইডস অ্যান্ড দুটো কেমিক্যাল প্রপার্টি, হ্যালাইড ফর্মেশন অ্যান্ড অক্সাইড ফর্মেশনের সম্পূর্ণ ব্যাখ্যা।